তো আজকে আমাদের রেসপিরেশন ইন প্ল্যান্টসের পার্ট 4। আশা করছি আগের 3টে ভিডিও যেটা দিয়েছিলাম রেসপিরেশন ইন প্ল্যান্টসের ওপর, একটায় প্রথমটায় আমি ইন্ট্রোডাকশন আর গ্লাইকোলাইসিস করিয়েছিলাম, নেক্সটটায় আমি তোমাদের ক্রেবস সাইকেল করিয়েছিলাম, আর থার্ডটায় তোমাদের আমি ক্রেবস ইটিএস করিয়েছিলাম, তাই তো? তো আমি বলেছিলাম যে ওই পর্যন্ত ভালো করে পড়তে, আর তোমরা আশা করছি ভালো করে পড়েছো। তো আজকে আমরা শুরু করব রেসপিরেশন প্ল্যান্টস পার্ট 4, যেখানে আমি আজকে তোমাদের আরকিউ আর ফার্মেন্টেশন সম্বন্ধে পড়াবো, ঠিক আছে? তো এনসিআরটি হয়তো তোমরা পড়ে নিয়েছো, আর নোটসটা আমি পাঠিয়ে দেবো। নোটস আর এমসিকিউ নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, সেটা আমি পাঠিয়ে দেবো। আর তোমরা যদি ওই জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। ভিডিওর ডেসক্রিপশন সেকশানে তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন করে নিও। আর ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর নিচে তোমরা কমেন্ট করে দিও যে তোমরা কি বুঝতে পারোনি, সেগুলো আমি তোমাদের সেখানে মেসেজ করে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, তো আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমে আমি পড়বো ফার্মেন্টেশন। আচ্ছা, ফার্মেন্টেশন পড়ার আগে কিছু টার্ম বলা আছে, আমার তোমাদের বলা আছে কিছু টার্ম। কী টার্ম দেখো, কিছু টার্ম আমার তোমাদের বলার আছে। দেখো, একটা যে টার্ম যেটা আমার বলার আছে সেটা হচ্ছে রেসপিরেশন। আমি প্রথম দিন বলেছিলাম রেসপিরেশন দুটো প্রসেস, রেসপিরেশন দুটো হতে পারে, ক্যাটাবলিকও হতে পারে, এটা অ্যানাবলিকও হতে পারে। ক্যাটাবলিক মানে কি, গ্লুকোজের ব্রেকডাউন যেমন করেছিল, তারপরে কি লাস্টে H2O প্রোডাকশন করেছিল, তাহলে অ্যানাবলিক। মানে অ্যানাবলিক কি এটিপি প্রোডাকশনও করে, সেটাও বলতে পারো। মানে প্রোডাকশান আর ব্রেকডাউন এখানে দুটোই হচ্ছে, তো ক্যাটাবলিক অ্যানাবলিক দুটোই বলতে পারবো। আর এই দুটোকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যাম্ফিবলিক প্রসেস, অ্যাম্ফিবলিক প্রসেস, ঠিক আছে? ওকে, এইবার এই রেসপিরেশনে তোমরা অ্যানাবলিক তো বুঝলে, ক্যাটাবলিক আরও কিছু ব্রেকডাউন। কী ব্রেকডাউন হচ্ছে দেখো, কার্বোহাইড্রেট যেটা আমরা পড়ে নিয়েছি, গ্লুকোজ, এছাড়াও প্রোটিন, ফ্যাট, এদেরও কী হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে। ওকে, ফ্যাটের ব্রেকডাউন হয়ে কী তৈরি হচ্ছে দেখো, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তাহলে ফ্যাটের ব্রেকডাউন হয়ে কী হচ্ছে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ঠিক আছে? ওকে, আর কার্বোহাইড্রেটের ব্রেকডাউন হয়ে যেগুলো তোমরা তৈরি করেছি তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? আর প্রোটিনের ব্রেকডাউন হয়, ঠিক আছে? প্রোটিনের ব্রেকডাউন হয় পেপটোনস, ওসব তৈরি হয়, ঠিক আছে? তো মানে পেপটোনস না, এটা বলতে পারে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তো কারণ প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কী তৈরি হয়, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড মোনোমার আর প্রোটিন হচ্ছে পলিমার। তেমন এখানে ফ্যাটি অ্যাসিড কি মোনোমার, ফ্যাট হচ্ছে পলিমার। কার্বোহাইড্রেট ভেঙেও কী তৈরি হয়, মোনোস্যাকারাইড। আমরা জানি কি পলিস্যাকারাইড, মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড সব সম্বন্ধে আমরা জানি, তাই না? আমি যখন বায়োমলিকুল পড়াবো তখন আমি বলে দেবো এই কার্বোহাইড্রেট সম্বন্ধে আরও। এবার দেখো, এবার এটা তো বুঝলাম, এবার এর সঙ্গে পুরো পাথওয়ে রিলেটেড সেটা আমি তোমাদের বোঝাবো একটু পরে। তার আগে আমি ফার্মেন্টেশনটা পড়িয়ে নিই, ঠিক আছে? ওকে, দেখো একটা জিনিস তো এটা ঠিক, আমি তোমাদের কি পড়েছিলাম, কার্বোহাইড্রেট থেকে পাইরুভিক অ্যাসিড তো তৈরি হয়েছিল, এটা তো দেখেছিলে এখানে, তাই না? আর পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে? এবার এই যে অ্যামাইনো অ্যাসিড, এও ওখান থেকে পাইরুভিক অ্যাসিডে আসে, আর এখান থেকে ফ্যাটি অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডে আসে, কিন্তু গ্লিসারল সোজা অ্যাসিটাইল কোয়ে আসে। এটা আমি তোমাদের দেখাবো, এটা এনসিআরটিতেও রয়েছে। তৈরি হয়ে তারপরে অ্যাসিটাইল কোয়ে থেকেও এনার্জি, তারপরে যে ক্রেবস সাইকেলটা হয় যেটা দিয়ে এটিপি তৈরি হয়, তারপরে ইটিএস হয়, ঠিক আছে? তারপরে যেরকমভাবে এটিপি তৈরি হয়েছিল ওরকমভাবে হয়, কিন্তু তার সাথে এগুলোও কানেক্টেড। মানে কার্বোহাইড্রেট তো আমরা জানি গ্লুকোজ, যেটা গ্লুকোজের ব্রেকডাউন হয়েছিল, বাকি প্রোটিন, ফ্যাট এবং অন্যান্য কার্বোহাইড্রেটও এর সাথে অ্যাড,
ঠিক আছে। এর সাথে তোমার এর সাথে মানে এই যে ক্রেব সাইকেলের সাথে অ্যাড এরা, ঠিক আছে, মানে সমস্ত কিছু ভাঙছে, মানে যা আমরা খাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই ভেঙে সেই লাস্টে এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আমি তোমাদের দেখো, আমি তোমাদের এবার প্রথমে আমি তোমাদের ফার্মেন্টেশন পড়াবো। দেখো ফার্মেন্টেশন জিনিসটা কী, দেখো ফার্মেন্টেশন জিনিসটা কী, দেখো ফার্মেন্টেশন হলো দুই ধরনের ফার্মেন্টেশন। একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন আর একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। সবসময় মনে রাখবে এই প্রসেসে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে নো CO2 প্রোডাকশন। কি তাহলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে নো CO2 প্রোডাকশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে CO2 প্রোডাকশন, প্রেজেন্ট, মানে CO2 প্রডিউসড হচ্ছে এখানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কোনো CO2 প্রোডাকশন হচ্ছে না, ঠিক আছে। এবার ফার্মেন্টেশনের প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে একটা প্রসেস করাবো, তারপরে আমি তোমাদের ফার্মেন্টেশনের প্রসেস বলে দেবো। দেখো প্রথমে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে আছি, ঠিক আছে, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে, তারপরে আমার ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন করবো, ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ফার্মেন্টেশন কয় ধরনের, দুটো, অ্যালকোহলিক ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কি, যেখানে কোনো CO2 প্রোডাকশন হচ্ছে না। অ্যালকোহলিক ফার্মেন্টেশন মানে কি, যেখানে CO2 প্রোডাকশন প্রেজেন্ট। ওকে, দেখো এবার দেখো প্রথমে অ্যালকোহলিক, C12H11, ঠিক আছে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ঠিক আছে। আর আমি কি বলেছিলাম, এই দুটো কি আইসোমার। যখন আমি গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট পড়াচ্ছিলাম, তখন বলেছিলাম একটা আর একটার কি আইসোমার, দুটো। আর আইসোমারের কি হয়, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন স্ট্রাকচার, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন স্ট্রাকচার। এটাই কি থাকে, এই গ্লুকোজে থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে ফিউরান রিং, মানে 5 কার্বনের রিং থাকে এখানে, আর এখানে 6 কার্বনের রিং থাকে, ঠিক আছে। এখানে 6 কার্বনের রিং, ঠিক আছে। 1 2 3 4 5 6 কার্বন লেখার দরকার নেই, 6 অ্যাটম, 6 অ্যাটমিক রিং, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 5 অ্যাটমিক রিং, ঠিক আছে। কারণ এর মধ্যে একটা অক্সিজেন আছে, তো 6 কার্বন তো বলতে পারবো না, যেখানে 5টা কার্বন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম, আর এখানে একটা অক্সিজেন অ্যাটম 4টে কার্বন অ্যাটম, বোঝা গেল? ওকে, এটা রিংয়ের কথা বলছি, কিন্তু কার্বন কিন্তু 6টাই আছে, এখানেও 6টাই আছে, ঠিক আছে। এবার এগুলো স্ট্রাকচার আমি তোমাদের বায়োমলিকুলের সময় বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এখানে কী হলো, এবার এখানে যেটা কি হলো সেটা হলো এর উপর কাজ করলো ইস্ট থেকে এক ধরনের এনজাইম রিলিজ হয় যার নাম হচ্ছে জাইমেজ। এই জাইমেজ এই কম্পাউন্ডের উপর কাজ করলো, তৈরি করে দিল হচ্ছে C2H5OH প্লাস CO2 প্লাস মনে রাখবার 21 kcal এনার্জি।
প্লাস 21 KCl এনার্জি, ঠিক আছে? ওকে, আচ্ছা বোঝা গেল এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা ওকে, এটা গেল। এবার আমি তোমাদের বোঝাবো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ঠিক আছে? দেখো, ঠিক আছে, বোঝা গেল এটা? ওকে, দেখো লিখে নাও এটা, ঠিক আছে? ওকে, ডিভিশন ওটা এটা করা লাগবে না, স্পেসিফিক করা লাগবে না ল্যাকটিক অ্যাসিড। তুমি ফার্মেন্টেশন পুরোই বলবে এবার, মানে দুটোকে আমি কানেক্ট করে দিলাম, অ্যালকোহলিক অ্যান্ড ল্যাকটিক। ঠিক আছে, দেখো কি গ্লুকোজ ঠিক আছে, থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড, এখান থেকে তৈরি হয় ফসফো এনল পাইরুভিক অ্যাসিড। যেটা পেপা বলে দিয়েছিলাম মনে আছে, ফসফো এনল পাইরুভিক অ্যাসিড, এখান থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? ঠিক আছে, NADH প্লাস H প্লাস, ঠিক আছে? ওকে, আচ্ছা বোঝা গেল? ওকে, এখানে একটা হয় সবাই জানো তোমরা, NAD প্লাস থেকে NADH ইউজ হয়ে গেল এখানে। ওকে, ইথানল প্লাস CO2, ঠিক আছে? এগুলো প্রসেস। গ্লুকোজ থেকে গ্লিসারিডেড, মানে যেটা বলেছিলাম যে গ্লাইকোলাইসিস দুটো জায়গায় যেতে পারে, একটা অ্যারোবিকে যেতে পারে, একটা অ্যানারোবিকে যেতে পারে, ঠিক আছে? যদি অ্যারোবিকে যায় তাহলে মাইটোকন্ড্রিয়ায়, আর যদি অ্যানারোবিকে যায় তাহলে কি বলেছিলাম, ফার্মেন্টেশন হবে। দেখো অ্যানারোবিক প্রসেস, তাহলে গেল এই যে পাইরুভিক অ্যাসিড, এবার গেল একটা যেটা এদিকে গেল সেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। দেখো বলো কোনো CO2 কি রিলিজ হলো? নো CO2 প্রোডাকশন, এখানে নো CO2 প্রোডাকশন। ঠিক আছে, নো CO2 প্রোডাকশন। কিন্তু এখানে দেখো NAD প্লাস থেকে এটা কি অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তাহলে এখানে CO2 প্রোডাকশন। আচ্ছা, এখানে ওটা তো দেখানো যাবে না, আমি বলে দিচ্ছি এমনি। এখানে এই ফার্মেন্টেশনে 2 ATP তৈরি হয়, 2 ATP। আচ্ছা, আর আমাকে একটা কথা বলো, ফার্মেন্টেশনে 2 ATP তৈরি হলো, তার মানে অ্যানারোবিক প্রসেসে কটা ATP তৈরি হলো? 2 ATP তৈরি হলো। আচ্ছা তোমরা লিখে নাও, আমি এটা এই পর্যন্ত লিখে নাও, ঠিক আছে? তারপর আমি বলছি আরেকটা জিনিস,
ঠিক আছে, এটা CO2 কিন্তু এটা, হ্যাঁ কি এটা CO2 লিখে নাও তাহলে। ওকে ওকে লিখে নিয়ে এসো, পজ করে লিখে নাও, ঠিক আছে, পজ করে লিখে নাও, ঠিক আছে। ওকে আচ্ছা দেন কি লিখেছি আমরা, অ্যানারোবিক। তাহলে অ্যারোবিকে, আর অ্যারোবিকে কত পেয়েছিলাম, 38 ATP, 36 বাদ দাও, 38 ATP ধরো, ঠিক আছে। আচ্ছা তো তার মানে কি যে ইন অ্যানারোবিক প্রসেস, ইন অ্যারোবিক প্রসেস process 19 times ATP production compare to and তাহলে ইন অ্যারোবিক প্রসেস 19 টাইমস এটিপি প্রোডাকশন কম্পেয়ার টু অ্যানারোবিক প্রসেস। তাহলে অ্যারোবিক প্রসেসে কটা তৈরি হয়েছিল, 38 টাইমস, কারণ 19 × 2 করলেই তো তুমি 38, তার মানে অ্যারোবিক প্রসেসে যে এটিপি প্রোডাকশন হয়েছে সেটা 19 টাইমস এটিপি প্রোডাকশন কম্পেয়ার টু অ্যানারোবিক প্রসেস, কারণ এখানে দুটো এটিপি তৈরি হয়েছে, এখানে 38 এটিপি, তাহলে এখানে 19 টাইমস বেশি অ্যারোবিকে, তাই না? অ্যারোবিকে কত বেশি, 19 টাইমস বেশি, কার থেকে, অ্যানারোবিকের থেকে 19 টাইমস বেশি, তাই না? ওকে বোঝা গেল এটা, ওকে ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছো? ওকে লিখে নাও তোমরা। লিখে নাও তো, ঠিক আছে। আচ্ছা আমি আগের দিন বলেছিলাম আমি শাটেলের ওটা তোমাদের বলবো না, কিন্তু ভাবলাম যে না ওটা বলা উচিত আমার, ঠিক আছে। তো ওটা আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে, যে কোন শাটেল, দুটো শাটেল আছে, একটা ম্যালেট অ্যাসপার্টেট শাটেল আর একটা ফসফোগ্লাইকোলেট শাটেল, ঠিক আছে। এটা কি ফসফোগ্লাইকোলেট শাটেল আর একটা হচ্ছে ম্যালেট অ্যাসপার্টেট শাটেল, ঠিক আছে। তো ওটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত লিখে নাও, ঠিক আছে। ওকে চলো, শাটেল সিস্টেম, কিন্তু আমি শাটেল সিস্টেম পড়াবো না তোমাদের, আমি জাস্ট বলবো যে দুটো শাটেলে কোনটায় কত এটিপি প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। ওকে দেখো একটা হচ্ছে তোমার ম্যালেট অ্যাসপার্টেট শাটেল, ম্যালেট আর হচ্ছে ফসফো গ্লাইকোলেট শাটেল, ঠিক আছে। আচ্ছা তো ম্যালেট অ্যাসপার্টেট শাটেলে 38 এটিপি তৈরি হয় আর ফসফোগ্লাইকোলেট শাটেলে 36 এটিপি তৈরি হয়। তার মানে এখানে NADH2 কী হিসাবে গেছে বলো, NADH2 হিসাবেই গেছিলো, আর এখানে NADH2 কী হিসাবে গেছে, FADH2, এটা বোঝা যাচ্ছে, কারণ NADH2 থেকে কটা এটিপি, 3টে এটিপি, আর FADH2 কটা এটিপি, 2টো এটিপি, ঠিক আছে। ওকে তাহলে ম্যালেট অ্যাসপার্টেট শাটেলে কত, 38 এটিপি, আর ফসফোগ্লাইকোলেট শাটেলে কত, 36 এটিপি, বোঝা গেল? ওকে আচ্ছা এই হয়ে গেল, আর কিন্তু কিছু নেই এখানে। আর তো মনে হয় তোমাদের এনসিইআরটিতে আর কি আছে, অ্যারোবিক বুঝিয়ে দিয়েছি, অ্যারোবিক বুঝিয়ে দিয়েছি তোমাদের আমি। আচ্ছা আরেকটা লাইন আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা লিখে নাও। আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, যেটা
যেটা মনে হয় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই লাইনটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো? ওকে, চলো চলো। দেখো মনে রাখবা, এই দেখো ম্যাক্সিমাম concentration of alcohol in beverages that are naturally fermented is 43%। কত? 43%। তো ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইন বেভারেজেস দ্যাট আর ন্যাচারালি ফার্মেন্টেড ইজ 43%। কত? 43%, ঠিক আছে? লিখে নাও। ওকে, আর কিছু আছে তোমাদের এখানে? এটা দেখো, এই এনসিআরটিতে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে হোয়াট দেন উড বি দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইন বেভারেজেস দ্যাট আর ন্যাচারালি ফার্মেন্টেড। এই যে এই কোশ্চেন, ওই কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন এনসিআরটি পেজ নাম্বার 230 টপিক ফার্মেন্টেশন। टॉपिक की फार्मेंटेशन बुझा गल। देखो वही क्वेश्चन आंसर मैक्सिमम कॉन्सेंट्रेशन ऑफ अल्कोहल इन बेवरेजेस दैट आर न्याचुराली फार्मेंटेड इज 43%। आज तो सब पढ़िए दिएছি আমি তোমাদের। ओके, শেষ, সব পড়িয়ে দিই সব। অ্যাম্পিবলিক পাথওয়ে ম্যাথে বলে দিয়েছি। ওকে, হ্যাঁ, এবার আমি আসবো। দেখো এবার দেখো রেসপিরেটরি ব্যালেন্স শিট তো আমি করিয়ে দিয়েছি। দেখো অ্যাম্পিবলিক পাথওয়েতে তোমরা, আমি তোমাদের কিছু জিনিস বলে দিচ্ছি। দেখো 230 পেজ নাম্বার 235 বের করো। 235 পেজ নাম্বার 235 বের করো, আমি তোমাদের বলছি। দেখো এনসাইটিতে কী লেখা রয়েছে, দেখো গ্লুকোজ ইজ দ্য ফেভার্ড সাবস্ট্রেট ফর রেসপিরেশন। অল কার্বোহাইড্রেটস আর ইউজুয়ালি ফার্স্ট কনভার্টেড টু গ্লুকোজ বিফোর দে আর ইউজড ফর রেসপিরেশন। আদার সাবস্ট্রেট ক্যান অলসো বি রেসপায়ার্ড অ্যাজ হ্যাজ বিন মেনশনড আর্লিয়ার, বাট then they do not enter the respiratory pathway as the first step। ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে একটা ফিগার বলেছে, সেখানে আমরা পয়েন্টে দেখবো রেসপিরেটরি পাথওয়ে কীভাবে কাজে। ফ্যাট উড নিড টু বি ব্রোকেন ডাউন ইন্টু গ্লিসারিন অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। এবার দেখো, ইফ ফ্যাটি অ্যাসিড ওয়ার টু রেসপায়ার দে উড ফার্স্ট ডিগ্রেডেড টু অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড এন্টার দ্য পাথওয়ে। তাহলে আর গ্লিসারল উড এন্টার দ্য পাথওয়ে আফটার বিং কনভার্টেড টু পিজিএল। আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, দ্য প্রোটিনস উড বি ডিগ্রেডেড বাই প্রোটিয়েজেস অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা আমি বলে দিয়েছিলাম। আফটার ডিএমিনেশন ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রাকচার উড এন্টার দ্য পাথওয়ে অ্যাট সাম স্টেজ উইথ দ্য ক্রেবস সাইকেল অর ইভেন অ্যাজ পাইরুভেট অর অ্যাসিটাইল কোয়ে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এই ছবিটা দেখো, এবার এটা লেখা হয়ে গেছে তোমাদের। ওকে, বা তোমরা পজ করে লিখে নিতে পারো এটা, ঠিক আছে? ওকে, দেখো আমি তোমাদের বলছি, ফ্যাটস কার্বোহাইড্রেটস আর হচ্ছে তোমার প্রোটিনস।
ওকে, তো ফ্যাট কিসে ডিগ্রেড হয়েছে বলেছিলাম, কিসে বলেছিলাম, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। কার্বোহাইড্রেট কিসে ব্রেকডাউন হয়েছে, সিম্পল সুগার্স। ঠিক আছে, এক্সাম্পল গ্লুকোজ। ওকে, আচ্ছা গ্লুকোজ থেকে কী তৈরি হয় বলেছিলাম, গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ 6-ফসফেট থেকে কী তৈরি হয়েছিল, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। মাঝখানে অনেক স্টেপ আছে কিন্তু আমি সেটারে ডিডাক্ট করলাম। এখান থেকে কী তৈরি হয়েছিল, ধাপ আর পাগাল। ঠিক আছে, ওকে। এবার এর মধ্যে পাগাল থেকে কি কনভার্ট হয়েছিল বলো। আচ্ছা আমি এটা উপরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, ওকে। ছবিটা তো আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত লিখে নাও। আর প্রোটিনস অ্যামাইনো অ্যাসিডের এইটা এই পর্যন্ত লিখে নেবা, ঠিক আছে। বা তোমাদের লেখা লাগবে না, এটা এনসিইআরটিতেই রয়েছে, ঠিক আছে, তো লেখা লাগবে না, এনসিইআরটি থেকে পড়ে নাও, বা তোমরা একবার লিখতে পারো যাতে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। ওকে, এবার দেবো, ঠিক আছে, এই পর্যন্ত লিখেছে। আমি জাস্ট মাঝখানেরটা মুছবো আমি। এবার সোজা আমি টেনে দেবো, এখান থেকে পাগাল লিখবো, ধাপ আর পাগাল কি হয়েছিল, পানি পিয়েছিল, পেলে এখান থেকে টোটাল কনভার্ট কী হয়েছিল, পাইরুভিক অ্যাসিড। মাঝখানের স্টেপগুলো আমি লিখলাম না, ঠিক আছে। ওখান থেকে অ্যাসিটাইল কোয়ে, আর এখান থেকে কি ক্রেব সাইকেলে গিয়েছিল, ক্রেব সাইকেল থেকে কি কি তৈরি হয়েছিল বলো, CO2 তৈরি হয়েছিল যেটা ডিকার্বক্সিলেশনে। আর যখন ইটিএস হয়েছিল তখন কি রিয়াকশান, হাফ O2 সাথে 2H প্লাস দুটো ইলেকট্রন কী তৈরি করেছিল, H2O তৈরি করেছিল, তো H2O তৈরি হয়েছিল। ওকে, এবার দেখো, এবার এই যে অ্যামাইনো অ্যাসিড এর ডাইরেক্ট আসে কোথায়, পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা পাইরুভিক অ্যাসিড, আচ্ছা এর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড সেটা কোথায় আসে, অ্যাসিটাইল কোয়ে, কোথায় আসে, অ্যাসিটাইল কোয়ের কাছে। আর এর মধ্যে যে গ্লিসারল আসে এ সোজাসুজি কনভার্ট হয় কিসে না। আচ্ছা আমি একটা কাজ আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ধাপ লিখে দিচ্ছি, মানে এটা তো যেটা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। জাস্ট এখানে একটু মনে রাখবা, এই গ্লিসারল ধাপে কনভার্ট হয়। ধাপ মানে কি বলো, বলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ওকে, ঠিক আছে, বোঝা গেল এটা। তাহলে এখানে একটা জিনিস দেখো, ফ্যাটস থেকেও অ্যাসিটাইল কোয়ে, কার্বোহাইড্রেট থেকেও অ্যাসিটাইল কোয়ে, প্রোটিন থেকেও পাইরুভিক অ্যাসিড হয়ে অ্যাসিটাইল কোয়ে। তাহলে কমন পাথওয়ে কি, কমন পাথওয়ে কি, কমন পাথওয়ে কি বলো, অ্যাসিটাইল কোয়ে। কমন পাথওয়ে কি, অ্যাসিটাইল কোয়ে। কমন পাথওয়ে তিনটের কমন পাথওয়ে কি, অ্যাসিটাইল কোয়ে। ফ্যাট থেকেও অ্যাসিটাইল কোয়ে, কার্বোহাইড্রেট থেকেও অ্যাসিটাইল কোয়ে, প্রোটিন হয়েও অ্যাসিটাইল কোয়ে। আর শুধু একটা জিনিস মনে রাখবা, গ্লিসারল থেকে শুধুমাত্র ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, কিন্তু ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে। তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে, কার্বোহাইড্রেটও অ্যাসিটাইল কোয়ে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ভায়া পাইরুভিক অ্যাসিড হয়ে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, আর শুধুমাত্র ফ্যাটের মধ্যে গ্লিসারলই কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হয়ে, ঠিক আছে, এটা মনে রাখবা, ঠিক আছে। ওকে ওকে, এবার নেক্সট চলো। এবার নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, বোঝা গেল এটাই, আর কিছুই নেই কিন্তু এখানে আর কিছুই নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে।
তাহলে কেন করা হচ্ছে, যাতে কেন করা হচ্ছে এই জিনিসগুলো আমরা কেন করছি, যাতে আমরা কি করতে পারি, কি আমরা কি করতে পারি, ব্রেকডাউন অফ দিস কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে ব্রেকডাউন কেন করছি, বিকজ ফর এনার্জি নিয়ে পাওয়ার জন্য, কি ফর্মে, এনার্জি ইন ফর্ম অফ এটিপি, এনার্জি ইন ফর্ম অফ এটিপি। তাহলে এটিপি ফর্মে আমরা যেহেতু এনার্জিকে টেক আপ করবো, তাই জন্য আমরা এই কাজগুলো করছি, ঠিক আছে। আর এদের কমন পাথ হয়ে কি, অ্যাসিটাইল কোয়ে। সবাই দেখো অ্যাসিটাইল কোয়ে হয়ে তো ক্রেবস সাইকেলে যাবে না, অ্যাসিটাইল কোয়ে না হয়ে তো ক্রেবস সাইকেলে যেতে পারবে না। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের কি অ্যাসিটাইল কোয়ে, তাই এই প্রসেসকে ক্যাটাবলিক বলে, ঠিক আছে। আর অ্যাম্পিবলিক কেন, কারণ প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে CO2 H2O প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই না। তাহলে যেহেতু তৈরি হচ্ছে আবার ভাঙছে, তাই দুটো প্রসেসকে একসাথে কি বলা হয়, অ্যাম্ফিবলিক প্রসেস। ক্যাটাবলিক প্লাস অ্যানাবলিক কি বলা হয়, অ্যাম্ফিবলিক। ওকে, দেখো লিখে নাও। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, চলো। ঠিক আছে, এনসারটি তো দেওয়া আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এনসারটি তোকেও পড়ে নিতে পারো, জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে ক্যাটাবলিক অ্যানাবলিকের ব্যাপারটা, আর কোন জায়গাতে কোশ্চেন আসতে পারে। এইটা কমন পাথ হয়ে এইটা স্টার মার্ক করে রাখবা, কমন পাথ হয়ে, ঠিক আছে, কমন পাথ হয়েটা স্টার মার্ক করে রাখবা। এবার পড়াবো RQ। কি পড়বো, RQ কি, রেসপিরেটরি কোয়েশ্চেন্ট। একটা মিনিট দাঁড়াও। চলো, এক মিনিট দাঁড়াও তো। ওকে, দেখো রেসপিরেটরি কোশ্চেন মানে তুমি সবসময় বুঝবা যে ভলিউম অফ CO2 প্রডিউসড আর ভলিউম অফ O2 কনজিউমড। Volume of CO2 produced in the reaction, volume of O2 consumed in the reaction, ঠিক আছে। ওকে, দেখো এবার আমি এই তিনটের জন্য RQ বলবো। আচ্ছা, আরেকটা জিনিস, RQ যেটা সেটা ডিপেন্ড আপন দ্য সাবস্ট্রেট। কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড আপন দ্য সাবস্ট্রেট। কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড আপন দ্য সাবস্ট্রেট। কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড আপন দ্য সাবস্ট্রেট। তাহলে RQ কিসের উপর ডিপেন্ড করে, সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখো সাবস্ট্রেট মানে কি, সাবস্ট্রেট কি হতে পারে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে সাবস্ট্রেট তিনটে আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে। এর সাথে সাথে আরও আছে, আমি বলে দিচ্ছি, সব আমি একসাথে বলে দেবো, ঠিক আছে। ওকে, চলো, ঠিক আছে। ওকে, দেখো যদি সাবস্ট্রেট কার্বোহাইড্রেট হয়
যদি কার্বোহাইড্রেট হয় তাহলে যে রিয়াকশন হবে এই রিয়াকশনটা দেখো, আমরা ছোটোবেলায় কী পড়েছি, C6H12O6 প্লাস 6O2 তৈরি করেছিলাম 6CO2 প্লাস 6H2 12H2। টুয়েলভ না 6H2 করে দেবো প্লাস এনার্জি। তাহলে এখানে বলো ভলিউম অফ CO2 produced, volume of O2 consumed। তাহলে ভলিউম অফ CO2 প্রডিউসড কত, 6CO2, ভলিউম অফ O2 কত, 6O2, 6 ক্যান্সেল, 6/6 ক্যান্সেল, কত হয় 1, শেষ। তাহলে কার্বোহাইড্রেটের জন্য RQ কত 1, ঠিক আছে, এটা তো মনে থাকবে, অসুবিধা নেই। আচ্ছা এবার ধরো কার্বোহাইড্রেটের জায়গায় এটা হলো প্রোটিন, কী হলো, প্রোটিন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা প্রোটিন যদি হয়, শুধু মনে রাখবা প্রোটিনের ক্ষেত্রে যে RQ সেটা হচ্ছে 0.9, কী হবে 0.9। তাহলে প্রোটিনের ক্ষেত্রে RQ কত হবে 0.9, কী হবে 0. তাহলে প্রোটিন যদি সাবস্ট্রেট হয় তাহলে RQ কত হবে 0.9। আচ্ছা ওকে। আচ্ছা যদি ফ্যাট হয়, ফ্যাটের মধ্যে আমরা একটা এক্সাম্পল নেব, ট্রিপল ম্যাথিন। এর ফর্মুলাটা মনে করার দরকার নেই, জাস্ট এনসিআরটি 2C51, ঠিক আছে, H98 আর ও তোমার 6 প্লাস 145 O2, ঠিক আছে, থেকে 12CO2 প্লাস 98H2 প্লাস এনার্জি। তো RQ কত বলো এখানে, তাহলে CO2 প্রডিউসড কত 1/2 CO2, ঠিক আছে 0.7। কোশ্চেন আসবে ট্রিপল ম্যাথিন ফ্যাট যদি সাবস্ট্রেট হয় বা ট্রিপল ম্যাথিন যদি সাবস্ট্রেট হয় তাহলে RQ কত হবে 0.7, ঠিক আছে। দুটো ক্ষেত্রে লেস দেন 1, প্রোটিন RQ, প্রোটিন আর তোমার ফ্যাট দুটো ক্ষেত্রে 1 থেকে কম, 0.9 0.7, ঠিক আছে। আচ্ছা এবার ধরো এই সাবস্ট্রেটটা, এবার এটা তো বুঝে গেলাম। এবার ধরো বললো সাবস্ট্রেট কোনো অ্যানারোবিক প্রসেসের সাবস্ট্রেট, অ্যানারোবিক প্রসেসে কি O2 প্রডিউস, অ্যানারোবিক প্রসেস কি O2 কোনো প্রয়োজন আছে, তাহলে বলো, তাহলে নো O2, তাহলে অ্যামাউন্ট অফ O2 কত 0, তাহলে RQ কত বলো, তাহলে RQ উপরে কি লিখতে পারি, ভলিউম অফ O2, ভলিউম অফ CO2 বাই ভলিউম অফ O2, ঠিক আছে, ভলিউম অফ CO2 বাই ভলিউম অফ O2। আচ্ছা তাহলে বলো, তাহলে 1/0, ইনফিনিটি না ইনডেফিনাইট, এটা সবাই ভুল করে, এটা লেখো ইনফাইনাইট লেখো আগে। আচ্ছা এক কাজ করো, ভুল লিখতে হবে আগে, ইনফিনিটি লেখো, ইনফিনিটি লিখে, বুঝলে তো, এবার দেখো লিখলে প্রথমে, বুঝলে তো,
লিখে নিলে তুমি লিখে পড়লে বাহ আমি খুব খুশি। তো লিখে তুমি এটা কাটবা, এটারে কোনো দিন ইনফিনিটি বলে না। আর যদি ইনফিনিটি বলে তার মানে সে ফিজিক্সের সবচেয়ে বড় কি, সে তার মানে সে ফিজিক্স জানে না। 1/0 কোনো দিন ইনফিনিটি হয় না, কি হয়? ইনডেফিনাইট হয়। কি হয়? ইনডেফিনাইট, যেটাকে বাংলায় বলে অসংজ্ঞাত। কি বলে? অসংজ্ঞাত। অসংজ্ঞাত, আমি বাংলা আসলে লিখতে পারি না তো, অসংজ্ঞাত। ঠিক আছে, এমনি দেখে নিও অসংজ্ঞাত। ঠিক আছে, বাংলা। বাট তোমরা এটা মনে রাখবে, ইনডেফিনাইট মনে রাখবে। ঠিক আছে, ইনডেফিনাইট মনে রাখলে অসুবিধা নেই। ওকে, আচ্ছা, ওকে গেল, লিখে নিয়েছ। আচ্ছা, এবার যদি অ্যানারোবিকের জায়গায় যদি ক্যাম্প প্লান্ট হয়, কি হয়? যদি ক্যাম্প প্লান্ট হয় তাহলে মনে রাখবা RQ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ অ্যামাউন্ট অফ CO2 0 হয়ে যাবে। আর মনে রাখবো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে গ্রেটার দেন 1 হবে RQ। সরি, ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত রাখো আজকে। ঠিক আছে, আমি পরের দিন তোমাদের। আচ্ছা, আরেকটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টু রেকগনাইজ দ্যাট ইজ দ্যাট ইন লিভিং অর্গানিজম রেসপিরেটরি সাবস্টেট আর অফেন মোর দ্যান ওয়ান পিওর প্রোটিনস আর ফ্যাট নেভার ইউজড ইন দ্য। তাহলে পিওর প্রোটিন আর ফ্যাট নেভার ইউজড ইন দ্য রেসপিরেটরি সাবস্টেট। কোনো পিওর প্রোটিন পিওর ফ্যাট কোনো দিন সাবস্টেট হিসাবে ইউজ হবে না। লিখে নাও এটা, কি পিওর ফ্যাট পিওর প্রোটিন। কারণ এখানে যে আমরা সাবস্টেট ইউজ করছি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তার মধ্যে প্রোটিন আর ফ্যাট এর পিওর ফর্ম, পিওর প্রোটিন আর পিওর ফ্যাট নেভার ইউজড ইন সাবস্টেট। তাহলে আমরা যে সাবস্টেট ইউজ করছি সেটা কিন্তু পিওর নয়, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, তো এই পর্যন্ত থাক আজকে তাহলে। ঠিক আছে, এই পর্যন্ত পড়ে নাও। আজকে আমরা কী কী পড়লাম? ফার্মেন্টেশন আর RQ, যেটা আমি বলেছিলাম যে ফার্মেন্টেশন আর RQ আজকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভালো করে পড়ো। আর এনসিটিটা তাহলে পুরো শেষ হয়ে গেলো রেসপিরেশন। ঠিক আছে, এবার আমরা কী করবো? এবার আমরা MCQ ডিসকাস করবো। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল তাহলে? ওকে, ঠিক আছে, চলো তাহলে এই পর্যন্ত থাক আজকে, চলো বাই। আর আচ্ছা, সেটা তো ঠিক আছে, তোমরা হচ্ছে নিচে যে এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে, পুরো শেষ হয়ে গেছে রেসপিরেশন। এবার তোমরা MCQ প্র্যাকটিস করে নিও। আর MCQ আমি কালকে করাবো, PYQ আমি করাবো। ঠিক আছে, PYQ আমি তোমাদের করাবো। আচ্ছা, তারপরে আমি প্ল্যান করে শুরু করব। ঠিক আছে, আচ্ছা, আর তোমরা হচ্ছে টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নিও, কারণ আমি যখন তখন ফটোসিনথেসিসের MCQ প্ল্যান এবং রেসপিরেশনের MCQ আমি তোমাদের পাঠিয়ে দেবো যখন তখন, আর নোটসও পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের চিন্তা করার দরকার নেই। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। আর সবসময় টেলিগ্রাম চ্যানেলটাকে মিউট করে রাখবে না, আনমিউট করে রাখবে, যাতে যখন মেসেজ আসবে তখন চলে আসবে, তখন তোমাদের চলে আসবে, তোমরা দেখে নেবে। আর বাকি তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে দেবে। ঠিক আছে, কমেন্টটা অবশ্যই করে দেবে যে ভালো লাগলো কি না। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। আর কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে সেটা বলে দিও, তাহলে আমি তোমাদের অ্যাড্রেস করে দেবো। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত তাহলে আজকে থাক, কালকে আমি MCQ আর প্ল্যান করাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, বাই। ঠিক আছে, চলো।